আজকের ভিডিওতে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেখানে সব কোশ্চেনের এগেনস্টে অ্যান্সার লেখা নেই। আমরা জাস্ট অ্যান্সারগুলো ডিসকাস করব। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো। কোনো যদি কোশ্চেনের প্রবলেম হয় আমরা কমেন্ট সেকশানে অ্যান্সারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। 56 নম্বর কোশ্চেনে রয়েছে ব্যাকটেরিয়ামিয়া কি? হোয়াট ইজ ব্যাকটেরিয়ামিয়া? ব্যাকটেরিয়ামিয়া ইজ দ্য প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনে যদি ব্যাকটেরিয়া থাকে সেটাকে বলা হয় ব্যাকটেরিয়ামিয়া। ব্যাকটেরিসাইডাল সাবস্ট্যান্স দ্যাট ডিস্ট্রয় অর কিল ব্যাকটেরিয়া। কোনো ড্রাগ বা সাবস্ট্যান্স যেটা ব্যাকটেরিয়াকে কিল করে সেটাকে বলা হয় ব্যাকটেরিসাইডাল। ব্যাকটেরিওস্ট্যাটিক সাবস্ট্যান্স দ্যাট স্টপ দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। কোনো ড্রাগ বা সাবস্ট্যান্স যেটা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে বা তার রিপ্রোডাকশানটাকে, তার মাল্টিপ্লিকেশন এই যে পদ্ধতিটাকে স্টপ করে দেয় সেটাকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। 59 নম্বর কোশ্চেন, ডিজিজ দ্যাট স্প্রেড ফ্রম অ্যানিম্যাল টু ম্যান ইজ কল্ড। কোনো ডিজিজ যেটা অ্যানিম্যাল থেকে ম্যান বা হিউম্যানে ট্রান্সফার হচ্ছে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় জুনোসিস। 60 নম্বর কোশ্চেন, প্লেস অর সাবস্ট্যান্স ইন হুইচ ইনফেকশন লিভস, মাল্টিপ্লাই, রিপ্রোডিউসেস অ্যান্ড অ্যালাউস ট্রান্সমিশন অফ ডিজিজ ইজ কল্ড। কোনো প্লেস বা সাবস্ট্যান্স যেখানে কোনো একটি ডিজিজ বসবাস করে, সেখানে মাল্টিপ্লিকেশান ঘটায়, রিপ্রোডাকশান ঘটায় এবং সেখান থেকেই সে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, ট্রান্সমিশন ঘটে, সেটাকে কী বলা হয়? তাকে বলা হয় রিজার্ভয়ার। 61 নম্বর কোশ্চেন, অ্যান ইন্ডিভিজুয়াল দ্যাট স্প্রেড ইনফেকশন উইথাউট হ্যাভিং এনি সাইন অ্যান্ড সিমটম অফ ডিজিজ ইজ কল্ড। কোনো একজন ব্যক্তি সেই ইনফেকশান ছড়াচ্ছে কিন্তু তার মধ্যে যখন সাইন সিমটম, ওই ডিজিজের সাইন সিমটম লক্ষ্য করা যায় না, তাকে কী বলা হয়? তখন সেই ব্যক্তিকে বলা হয় কেরিয়ার। 62 নম্বর কোশ্চেন, ইনফেকশন দ্যাট অ্যাকোয়ার্ড ইন হসপিটাল, নার্সিং হোম অর এনি আদার হেলথ কেয়ার সেটিং ইজ কল্ড। যখন কোনো ইনফেকশান কোনো হসপিটাল, কোনো নার্সিংহোম বা হেলথ সেন্টারে ঘটে থাকে তখন সেটাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান বা নোসোকোমিয়াল ইনফেকশান। 63 নম্বর কোশ্চেন, কমন টাইপ অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান অর নোসোকোমিয়াল ইনফেকশান। মেনলি যে টাইপগুলো হয় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান এবং রেসপিরেটরি ইনফেকশান, এই জিনিসগুলো মেনলি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশানের মধ্যে পড়ে। ইউটিআই যে কোনো জেনারেল হসপিটাল ওয়ার্ড বা যে কোনো জায়গাতে হতে পারে কমন টয়লেট ইউজ করার জন্য। রেসপিরেটরি ইনফেকশান এটি মেনলি আইসিইউ বা আইটিইউ যে পেশেন্ট রয়েছে তাদের উপর বেশি হয়ে থাকে। 64 নম্বর কোশ্চেন, ইনফেকশান দ্যাট অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ থেরাপিউটিক অর ডায়াগনস্টিক প্রসিডিওর ইজ কল্ড। থেরাপি বা ডায়াগনোসিসের জন্য কোনো প্রসিডিওর পারফর্ম করা হয়েছে, তার ফলে যদি কোনো ডিজিজ হয়ে থাকে বা ইনফেকশান হয়ে থাকে সেটাকে বলা হয় আয়াট্রোজেনিক ইনফেকশান। 65 নম্বর কোশ্চেন, পেশেন্ট অ্যাকোয়ারিং ইনফেকশান ডিউরিং লো ইমিউনিটি স্টেট ইজ কল্ড। ইমিউনিটি লো হয়ে যাওয়ার জন্য যে ইনফেকশান হয়ে থাকে তাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশান। শরীরের ইমিউনিটি দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, তার ফলে যে ভাইরাল বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে তার ফলে যে ইনফেকশান হয় তাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশান। 66 নম্বর কোশ্চেন, ইনফেকশান হুইচ ইজ প্রেজেন্ট ইন অ্যান ইন্ডিভিজুয়াল বাট নট সাফিসিয়েন্ট টু রেজাল্ট ইন এ ডিজিজ ইজ কল্ড। যখন কোনো ইনফেকশান কোনো ইন্ডিভিজুয়ালের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তির মধ্যে রয়েছে বাট নট সাফিসিয়েন্ট টু রেজাল্ট এ ডিজিজ ইজ কল্ড, কিন্তু সেটা এখনই একটা ডিজিজ হিসাবে ডায়াগনোসিস হচ্ছে না, তখন সেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল ইনফেকশান। যেহেতু ওই ডিজিজের ইনফেকশান রয়েছে কিন্তু ওই ডিজিজটা এখন আমরা ডায়াগনোসিস করতে পারছি না, শিওর হতে পারছি না, সেটাকে বলা হয় সাবক্লিনিক্যাল ইনফেকশান। 67 নম্বর কোশ্চেন, দ্য পিরিয়ড ফ্রম হুইচ ইনিশিয়েশন টু ডিজিজ ডিটেকশান, দ্য পিরিয়ড ফ্রম ডিজিজ ইনিশিয়েশন অ্যান্ড ডিজিজ ডিটেকশান ইজ কল্ড। যখন থেকে ডিজিজ শুরু হলো এবং তারপর থেকে ডিজিজ যতক্ষণ ডিটেকশান হলো বা ডায়াগনোসিস হলো, এই যে ইন্টারভ্যাল, এই যে টাইম, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। 68 নম্বর কোশ্চেন, মোস্ট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস ইজ। কোনো কমিউনিটি বা কোনো স্টেট, কোনো কান্ট্রির যে হেলথ স্ট্যাটাস সেটা ইউনিভার্সালি কোন জিনিসটাকে বেশি অ্যাকসেপ্টেড হয় বা কোনটাকে হেলথ ইন্ডিকেটর হিসাবে মানা হয়? এক্ষেত্রে যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো কমিউনিটি বা কান্ট্রি সব ক্ষেত্রে চাইল্ড মর্টালিটি রেট এটাকে একটা হেলথ ইন্ডিকেটর হিসাবে অ্যাকসেপ্টেড করা হয় ইউনিভার্সালি।
69 নম্বর কোশ্চেন, ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ এক্সপ্রেসড ইন। ইনফ্যান্ট মর্টালিটি রেট কীভাবে এক্সপ্রেস করা হয় বা কোন হিসাবে দেখানো হয়? এটি দেখানো হয় প্রতি 1000 জন লাইভ শিশুর জন্মর সাথে সাথে কতগুলি শিশু মারা গেছে তার এগেনস্টে। 1000 জন, প্রতি 1000 জনের কতজন শিশু মারা যাচ্ছে সেই এগেনস্টে দেখানো হয়। 70 নম্বর কোশ্চেন, কমনেস্ট কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সবথেকে বেশি ইনফ্যান্ট মর্টালিটি রেট কী কারণে হয়ে থাকে? একদম মেন যেটা কারণ হচ্ছে প্রিম্যাচিউরিটি, আন্ডারওয়েট, লো বার্থ ওয়েট বা প্রিটার্ম, যে সমস্ত কারণে বাচ্চা ডেলিভারি হয়, এর ফলে সবথেকে বেশি চাইল্ড বা ইনফ্যান্ট মর্টালিটি হয়ে থাকে ইন্ডিয়াতে। তারপর আসছে রেসপিরেটরি ইনফেকশান, নিউমোনিয়া বা বিভিন্ন যে রেসপিরেটরি ইনফেকশান, তার ফলে চাইল্ডের মৃত্যু হারটা বেশি থাকে। তারপর আসছে ডায়রিয়াল ডিজিজ, সেখানে ডিহাইড্রেশন বা ডায়রিয়া, এ সমস্ত কজের জন্য এই যে মেন 3টি কজের কথা বলা হয়েছে, প্রিম্যাচিউরিটি, রেসপিরেটরি ইনফেকশান এবং ডায়রিয়া, এই 3টি কারণেই ইন্ডিয়াতে সবথেকে বেশি ইনফ্যান্ট মর্টালিটি হয়ে থাকে। 71 নম্বর কোশ্চেন, নিওনেটাল মর্টালিটি রেট ইজ ক্যালকুলেটেড বাই নিউবর্ন ডেথ উইদিন ড্যাশ ডেজ। নিওনেটাল মর্টালিটি রেট হচ্ছে কোনো একটি জায়গার বা কোনো কান্ট্রি বা কোনো স্টেটের ওই বছরে টোটাল কতগুলি নিউবর্ন মারা গেছে এটাকে ক্যালকুলেট করা হয়, কিন্তু কত দিনের মধ্যে সেই নিউবর্নগুলোকে হতে হবে। অবশ্যই এটা ক্যালকুলেট করা হয় 28 দিনের মধ্যে। বাচ্চার যেদিন থেকে জন্ম হলো তারপর থেকে 28 দিনের মধ্যে কতগুলি শিশু মারা গেছে সেটাকে এখানে দেখানো হয় নিওনেটাল মর্টালিটি রেটে। 72 নম্বর কোশ্চেন, পেরিনেটাল ডেথ ইনক্লুডস ডেথ ডিউরিং। পেরিনেটাল ডেথ বলতে কোন সময়টাকে বোঝানো হয়? পেরিনেটাল ডেথ হিসাবে দেখানো হয় 28 উইকস অফ গেস্টেশন, যখন মা প্রেগনেন্ট হচ্ছে, যখন 28 উইকস পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তারপর থেকে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় ডেলিভারি পর্যন্ত, বা ডেলিভারির পর থেকে আরও 7 দিন, 28 উইকস অফ গেস্টেশন, দেন টু 7 কমপ্লিটেড ডেজ আফটার ডেলিভারি, এর মধ্যে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় সেটাকে বলা হয় পেরিনেটাল ডেথ। 73 নম্বর কোশ্চেন, ম্যাটার্নাল মর্টালিটি রেট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ। ম্যাটার্নাল মর্টালিটি রেট কীভাবে দেখানো হয়? যেমন আমরা আগে বললাম চাইল্ড মর্টালিটি রেট, এটাকে দেখানো হয় প্রতি 1000 জন শিশু প্রতি কতজন মারা গিয়েছে। ম্যাটার্নাল মর্টালিটি রেট দেখানো হয় প্রতি 1 লাখ প্রেগনেন্ট মহিলা বা ডেলিভারি হয়েছে এরকম কোনো মহিলার ক্ষেত্রে কতজন মা মারা গিয়েছে তার এগেনস্টে। ডিউ টু প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অর উইদিন 42 ডেজ আফটার ডেলিভারি, এর মধ্যে যদি কোনো মা মারা যান সেটাকে বলা হয় ম্যাটারনাল মর্টালিটি রেট, এবং এটা প্রতি 1 লাখ মায়ের প্রতি দেখানো হয়। 74 নম্বর কোশ্চেন, মোস্ট কমন কজ অফ পোস্টপার্টাম ম্যাটারনাল ডেথ। পোস্টপার্টাম ম্যাটারনাল ডেথের সবথেকে বেশি বা সবথেকে মেন কারণ কোনটি? অবশ্যই হবে এটা হেমারেজ, পোস্টপার্টাম হেমারেজ। 75 নম্বর কোশ্চেন, হোয়েন এ ডিজিজ অ্যাফেক্ট এ লার্জ নাম্বার অফ পিপল ইন এ কমিউনিটি অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড ডিউরিং সেম সিজন, দেন ইট ইজ কল্ড। যখন কোনো একটা জায়গায় একই সময়ে অনেকজন মানুষ একসাথে আক্রান্ত হয় কোনো একটি স্পেসিফিক ডিজিজের, তখন সেটাকে বলা হয় এপিডেমিক। কম সময়ের মধ্যে একটা ভীষণ এরিয়া জুড়ে যখন একই ডিজিজে অনেক সংখ্যক মানুষ আক্রান্ত হয় সেটাকে বলা হয় এপিডেমিক। 76 নম্বর কোশ্চেন, কনস্ট্যান্ট প্রেজেন্ট অফ এ ডিজিজ অর ইনফেকশান উইদিন এ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কল্ড। এখানটা ভালোভাবে দেখবে, কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকে যে ডিজিজটা এবং সেটা একটা উইদিন এ স্পেসিফিক গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটাকে বলা হয় এন্ডেমিক। কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকবে, অনেকেই জিওগ্রাফিক্যাল এরিয়া এই টার্মটা শুনেই সেখানে যাই থাকুক সেটাকে তোমরা বলে দিচ্ছ এন্ডেমিক। এপিডেমিক হবে কি প্যান্ডেমিক হবে, সেক্ষেত্রে তোমরা দেখছো না জাস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া আছে মানেই এপিডেমিক, এটা কিন্তু ঠিক না। 77 নম্বর কোশ্চেন, ডিজিজ অকারিং অ্যাট দ্য সেম টাইম ইন ডিফারেন্ট কান্ট্রিজ ইজ কল্ড। যখন কোনো ডিজিজ একই সাথে অনেকগুলি দেশে ঘটে থাকে তখন সেটাকে বলা হয় প্যান্ডেমিক। 78 নম্বর কোশ্চেন, সেক্স রেশিও 933 মিনস। যদি বলা হয় সেক্স রেশিও 933, তাহলে তুমি কি বুঝবে?
এটা অবশ্যই ইন্ডিকেট করছে প্রতি 1000 জন মেল শিশুতে কতগুলি ফিমেল শিশু বা গার্ল চাইল্ড রয়েছে। প্রতিটি 1000 জন বয় পিছু 933টি গার্ল জন্মগ্রহণ করেছে। এটাকে বলা হয় সেক্স রেশিও। এবার সেটা যে কোনো নাম্বার থাকে, 933 হতে পারে, 1092 হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। সেক্স রেশিওর ক্ষেত্রে আগে প্রতি 1000 জন বয় শিশু এটা থাকবে কনস্ট্যান্ট, তারপর যেটা থাকবে সেটা হবে অবশ্যই ফিমেল বা গার্ল চাইল্ড। 79 নম্বর কোশ্চেন, ফার্স্ট স্টেপ ইন কন্ট্রোল অফ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করার প্রথম স্টেপ কোনটি? এক্ষেত্রে অবশ্যই সার্ভাইলেন্স। সঠিক আনসার হবে সার্ভাইলেন্স। কোনো ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করার জন্য আগে দেখতে হবে কীরকম স্প্রেড করছে, কতটা স্প্রেড করছে, কাদের মধ্যে স্প্রেড করছে, এই জিনিসটাকে আগে দেখতে হবে, সার্ভে করে বা সার্ভাইলেন্স করে দেখতে হবে। 80 নম্বর কোশ্চেন, দ্য কাপেল হু আর ম্যারিড ইন রিপ্রোডাক্টিভ এজ ইজ নোন অ্যাজ। দ্য কাপেল হু আর ম্যারিড ইন রিপ্রোডাক্টিভ এজ ইজ নোন অ্যাজ। যখন দুজন বা স্বামী স্ত্রীর মধ্যে যখন বিবাহ হচ্ছে, দুজনের মধ্যে যখন বিবাহ হচ্ছে, তখন যদি স্ত্রী যদি রিপ্রোডাক্টিভ এজের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় এলিজেবল কাপেল। এলিজেবল কাপেল, যে ওয়াইফ বা যার বিয়ে হচ্ছে সেক্ষেত্রে তার বয়স যদি 15 থেকে 45-এর মধ্যে হয় সেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ এজ, এবং এর মধ্যে যদি যে ওয়াইফ তার যদি বয়স হয় এবং দুজন যে কাপেল থাকছে তাদেরকে বলা হয় এলিজেবল কাপেল, কারণ তারা একদম লিগালি বার্থ দিতে পারছে বা কোনো বাচ্চা জন্ম দিতে পারছে, সেজন্য তাদেরকে বলা হয় এলিজেবল কাপেল। কোশ্চেনগুলি মোটামুটি একটু রয়েছে, যারা কতগুলি পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দেবো। থ্যাংক ইউ।